আমি নুসরাত ইসলাম ঋতু। আমি আমার হোম ডিস্ট্রিক্ট রংপুরে। আমি দীর্ঘ বৈবাহিক জীবন আমার 20 বছরে। আমি দীর্ঘদিন হাউসওয়াইফ ছিলাম, কিন্তু একটা সময় আমার মধ্যে উপলব্ধি আসলো যে আমি হাউসওয়াইফ থেকেও আমি কিছু করতে পারি কিনা। তখন ছোটোবেলা থেকে কৃষির প্রতি আমার ভালোবাসা, মানে আমি আমার আব্বার কাছ থেকে এইটা পেয়েছি। তো আমার কৃষি নিয়ে কাজ করতে ছোটোবেলা থেকে ভালো লাগতো। তো আমি চিন্তা করলাম এখান থেকে আমার কিছু শুরু করা যায় কিনা। তখন আমি যে বাংলাদেশের যে আমাদের মানে হাইব্রিডের যে এখন যে একটা দেখা যাচ্ছে, সেখান থেকে আমি চিন্তা করলাম যে সিডগুলো আমাদের দেশে হারিয়ে যাচ্ছে, মানে এক সময় বিলুপ্ত প্রায়, বিলুপ্ত। তখন আমি এই সিটগুলো নিয়ে সংরক্ষণ করা শুরু করলাম। আমি পড়ালেখা আমার ইসলামের ইতিহাস, কিন্তু কিন্তু আমার কিন্তু কেন ছোটোবেলা থেকে এটা শখ থেকেই আমার এই ভালো লাগাটা। তো সেটা থেকেই আমি প্রথমে আমার ছাদ বাগান থেকে, তারপরে আমার উত্তরবঙ্গে যে আমার কিছু জমি ছিল এলাকায়, সেখান থেকেই আমি এই বিলুপ্ত প্রায় আমাদের দেশীয় সিডগুলো সংরক্ষণ করা শুরু করলাম এবং একে অপরের সাথে এটা শেয়ার করা শুরু করলাম। এটা হলো আমাদের দেশীয় জাতের কিছু ধান, যেটা একসময় লাল চাল হিসেবে আমরা যেটা পরিচিত ছিল। এই ধানগুলো আমাদের হাইব্রিড বিভিন্ন জাতের ধানের কারণে প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। তারপরে কিছু সরিষা জাত, তারপরে মূল সরিষা, তারপরে একটা সময় সানফ্লাওয়ার, আমাদের সূর্যমুখী তেল, আমরা এটা বীজটা আমাদের দেশে হতো, কিন্তু পরে এইটা আমাদের সয়াবিন তেল আমাদের মার্কেটটা নিয়ে নেয়। পরে এই সানফ্লাওয়ারের বীজ নিয়ে আমি কাজ করা শুরু করলাম। যেমন আমি লোকালভাবে বীজ সংগ্রহ করার পরে সেই বীজটাকে নিজে সংরক্ষণ করা, এবং আমাদের যে কৃষি ইনস্টিটিউট আছে সেখানে তাদের যে বীজ সংরক্ষণ গবেষণা কেন্দ্র আছে, আমি এটা এখনও আমার এটা মানে শখের মধ্যে, বা এটা আমার যে ছাদ কৃষির মধ্যে সীমাবদ্ধতা আছে, কিন্তু এটা নিয়ে আমার ব্যাপক হারে কাজ করার পরিকল্পনা আছে। আমাদের দেশে যে আলু, আমরা কিন্তু আগের লাল আলু, কাঠি আলু, তারপরে আমাদের শিল আলু, এই আলুগুলো আমাদের কিন্তু ব্যাপকভাবে বাণিজ্যিক হারে বাংলাদেশে এখন উৎপাদন হয় না। এগুলো একটা নির্দিষ্ট এলাকা ভিত্তিক হয়। তো আমি চাচ্ছিলাম যে এই আলুটা কিন্তু টেস্ট অন্যরকম, এবং দেখেন দেশীয় রসুন, ইন্ডিয়ান রসুনের বাজারে আমাদের কিন্তু দেশি রসুনের হারিয়ে যাচ্ছে। তো এটার কিন্তু মানে আকারে ছোট হলেও এটা কিন্তু স্বাদে, ঘ্রাণে, গুণগত মান অনেক ভালো। তো এই জিনিসগুলো আমাদের কাছ থেকে, মানে হাইব্রিডের যুগে, মানে স্বল্প মূল্যে অধিক পরিমাণ, এটার যুগে আমাদের দেশীয় অনেক জিনিস এখন প্রায় বিলুপ্ত। তো এটা নিয়ে আমার মনে হয় আস্তে আস্তে আমরা যদি কাজ করতে শুরু করি বা আগ্রহী থাকি, আমার মনে হয় আবার আমাদের অনেক হারিয়ে যাওয়া শস্যগুলো আবার ফিরে আসবে ইনশাল্লাহ। আমাদের কিন্তু একটা জিনিস দেখবেন, বাংলাদেশে কিন্তু এক এক এলাকায় এক এক রকমের শস্যর জন্য বিখ্যাত, মানে মাটি ভেদে, আবহাওয়া ভেদে দেখবেন কোনো এলাকায় আলুর জন্য, কোনো জায়গায় ভুট্টার জন্য, কোনো জায়গায় ধানের জন্য, কোনো জায়গায় রবি শস্যর জন্য, বা আমাদের সবজি, যেটা শীতের সবজি, বিভিন্ন মাটি ভেদে, সিজন ভেদে, মানে ওয়েদারের ভেদে কিন্তু বিখ্যাত। তো এই জিনিসগুলো যে এলাকায় যে জিনিসগুলো ভালো হয়, আমার মনে হয় আমরা যদি সেই লোকাল জিনিসগুলো, সেই নানি দাদিদের আমলের যে জিনিসগুলো আমরা মানে টেস্ট নিয়েছি, এখন হাইব্রিডের যুগে যে এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো নিয়ে আমরা যদি বীজ না পাই, সেক্ষেত্রে আমরা যদি নিজেদের মধ্যে থাকি, সেটা যদি আমি ওই পরিমাণটা আমি মানে ওটাকে ওয়েস্ট না করে সংরক্ষণ করি, পরের বছর কিন্তু ওইটাকে আমি দ্বিগুণ বা অনেক গুণ করতে পারি। তো এইভাবে আমরা 2-1 বছর চক্রাকারে কিন্তু এটাকে আমরা নিজেরাই বৃদ্ধি করতে পারি। এভাবে আমরা সবাই যদি কম বেশি উদ্যোগ নিই, আমাদের মনে হয়, আমি হাইব্রিডের বিপক্ষে না, হাইব্রিডের পাশাপাশি আমাদের দেশীয় যে কালচার, যে আমরা ছোটো জাতটা, সেটা যেন বেঁচে থাকে। আসলে আমার বড় হয়ে ওঠা গ্রামে, তো আমার নিজ উপজেলা মিঠাপুকুর গ্রামে বড় হয়ে ওঠা। আমি মাটি ও মানুষ থেকে খুবই কাছাকাছি থেকে বড় হয়েছি। মানে আমার যেখানে যে বয়সী ছেলেমেয়েরা অন্য কিছু পুতুল বা হাঁড়ি পাতিল নিয়ে খেলতো,
আমি সেই সময় একটা খুরপি আর একটা পানির পট নিয়ে বিভিন্ন জঙ্গলে বা আগাছার মধ্যে ছোট ছোট চারা সংগ্রহ করে কোনো একটা জায়গায় বুনে দিতাম। এটা আমার বাবা খেয়াল করেছিলেন এবং এরপর থেকে উনি যতবার কৃষি কাজের ব্যাপারে যেতেন তো আমাকে সঙ্গে করে নিয়ে যেতেন। তো ওইখান থেকেই আমার আসলে কৃষির প্রতি ভালোবাসা এবং সেখান থেকে আমার নেশা শখ সেটাকেই এখন তো একটু বড় হয়েছি, ভাবলাম যে ওই শখটাকেই যতটুকু মানে আমি আমার ফিল থেকে যে এই হারিয়ে যাওয়া জিনিসগুলো থেকে একটু করে আমি আনতে পারি কিনা, ফিরে আনতে পারি কিনা। আমরা এখন বিশেষ করে যারা শহর নির্ভর তারা ডিভাইস নির্ভর হয়ে গেছে। ডিভাইস নির্ভরকে আমি পজিটিভলি দেখি যদি সেটার সঠিক ব্যবহার হয়, কিন্তু আমার মনে হয় শুধু বই থেকে কোথাও থেকে নলেজ নিয়ে আসলে কোনো কিছুকে বাস্তবায়ন একটা মূল ভিতে দাঁড় করা যায় না। আমি জানি ইট কিভাবে তৈরি করতে হয়, কিন্তু আমি ইটটা যদি হাতে নিজে না তৈরি করি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার কনফিডেন্স আসবে না। তো আমরা কৃষির উপর আমাদের বই পুস্তকে কৃষির উপরে বই আছে, আমরা পড়ছি, কিন্তু আমরা মাঠ পর্যায়ে বাচ্চাদেরকে কখনো নিয়ে যেয়ে দেখাচ্ছি না যে ঠিক ধানটা কিভাবে বুনতে হয়, একটা রবি শস্য কীভাবে বুনতে হয়, ফসলটা কীভাবে মাটিটা কীভাবে রেডি করতে হয় বা ফসলটা বুনতে হয় বা সেই ফসল থেকে কিভাবে একটা চারা গাছ বড় হয় বা একটা সেটা ফসলে পরিণত হয়। এটা কিন্তু আমরা অভিভাবকরা বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি না। তো আমরা যারা যদি সুযোগ থাকে আমাদের, যদিও বা আমরা যারা শহরে থাকি তাদের জন্য সুযোগ কম, কিন্তু আমার মনে হয় আমাদের গ্রামের নারীর টানটা এখনও গ্রামের কোথাও না কোথাও আছে। তো আমরা যদি মানে মাসে বা বছরে একবার বাচ্চাদেরকে বা এই মাটিদের কাছে নিয়ে যাই, এই গাছের কাছে নিয়ে যাই, গাছ পরিচিতি করাই বা প্রকৃতির কাছে নিয়ে যাই এবং এটার গুরুত্ব বোঝাই, আমার মনে হয় যে আমার এখন যে যারা ডিভাইস নির্ভর বা বাচ্চারা শুধু ডিভাইসে আসক্তি না হয়েও দেখা যাবে ন্যাচারালের প্রতি আসক্তি চলে আসবে।